প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ উপজেলা মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন পদার্পণ করেছে ৫০ বছরে। ৫০ বছর পূর্তি উপলক্ষে তরুণ রাজনীতিবিদ এবং সাংবাদিক সালাউদ্দিন হেলালী কমল ঘোষণা করেছেন শাপলাপুর বর্ষ। শাপলাপুর বর্ষ নিয়ে আমি এই মুহূর্তে কথা বলতে চাই। আমার সাথে আছেন সালাউদ্দিন হেলালী কমল। সালাউদ্দিন হেলালী কমল, আপনাকে স্বাগতম টিটিএনে। যদি একটু জানাতেন শাপলাপুর বর্ষ সেই বিষয়টি কি, কেন ঘোষণা করেছেন, আপনার পরিকল্পনা কি? প্রথমত এটা এপ্রিল মাস চলে, ২০২৪ সনের এপ্রিল মাস। আমি এপ্রিল মাসকে বলি যে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মাস বলি। আবার একই সাথে এপ্রিল মাসটা আমাদের জন্য, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের জন্য, বিশেষ করে কুতুবদিয়া মহেশখালীবাসীর জন্য একটা ভয়াল এপ্রিল আমরা বলে থাকি। তো এপ্রিলে শহীদ হওয়া সকলকে স্মরণ করে আমি বলছি, কথা শুরু করছি। এটা শাপলাপুর বর্ষটা আমরা বলে থাকি এই কারণে যে আপনি খেয়াল করবেন যে আমরা এর আগে দেখেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী মুজিব বর্ষ নামে একটা বর্ষ ঘোষণা দিয়েছিলেন। যেহেতু শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, ওনার ১০০ বছর উপলক্ষে এরকম একটা ঘোষণা দিয়েছিলেন। তো আমরাও ওইভাবেই একটা অবিকল একটা বিষয় আমরা চেষ্টা করেছি যে শাপলাপুর ইউনিয়ন কালামরছড়া ইউনিয়নের মহেশখালী উপজেলার অন্তর্গত ৩ নং কালামরছড়া ইউনিয়নের আওতাধীন ছিল। ১৯৭৩ সনে এটা কালামরছড়া থেকে ভাগ হয়ে ৪ নং শাপলাপুর ইউনিয়ন হয় এবং খুব সম্ভবত প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় ১৯৭৪ সনে। সেদিক থেকে খেয়াল করলে ২০২৪ সনটা হচ্ছে যে শাপলাপুরের ৫০ বছর হয়। ওই উপলক্ষে এটা আমরা শাপলাপুর বর্ষ ঘোষণা করেছি এবং একই সাথে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা চেয়েছি যে এই ২০২৪ সনটা পুরো শাপলাপুরবাসী প্রতিদিন কোনো না কোনো উৎসবে মেতে থাকুক। সেটা জেলেরা হতে পারে, সেটা পান ব্যবসায়ীরা হতে পারে, সেটা ওইখানকার যারা বাইরে পড়াশোনা করছে তারা হতে পারে, ওইখানকার সরকারি জব কর্মকর্তা যারা করছে তারা হতে পারে, যারা প্রবাসী আছেন তারা হতে পারে। যেমন আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করতেছি, ধরেন শাপলাপুর বর্ষ প্রবাসী। আমাদের একটা মাথায় আইডিয়া আছে শাপলাপুর বর্ষ পান বিক্রেতা, আমাদের একটা আইডিয়া আছে শাপলাপুর বর্ষ ঢাকা, শাপলাপুর বর্ষ চট্টগ্রাম, শাপলাপুর বর্ষ কক্সবাজার, শাপলাপুর বর্ষ মহেশখালী, অথবা শাপলাপুর বর্ষ বে অফ বেঙ্গল। এরকম করে করে শাপলাপুর বর্ষ প্রবাস, এরকম করে করে আমরা চাই যে শাপলাপুরটাকে একটা, এটা কি বলে যে আমরা একটা, যদি আমরা যান্ত্রিক বা আধুনিক ভাষায় বলি যে ব্র্যান্ডিং করা, একটা ব্র্যান্ডিংয়ের জায়গায় আমরা আনতে চাই। এই কারণে আনতে চাই যে আপনি খেয়াল করে থাকবেন যে মহেশখালী উপজেলার অন্তর্গত এই ৪ নং শাপলাপুর ইউনিয়ন হচ্ছে আপনার পুরো মহেশখালীর আয়তন হচ্ছে ৭৭,০০০ একর। এর মধ্যে ৮টা ইউনিয়ন একটা পৌরসভার মধ্যে একমাত্র শাপলাপুর ইউনিয়ন, যেটাকে আমরা অনেক সময় জংলি বা অবহেলিত এলাকা বলে থাকতাম। সেই ইউনিয়নের বেশিরভাগ জুড়ে পাহাড় এবং নদী, প্রায় ৩৪,০০০ একর জুড়ে আছে এবং এখানকার মানুষজন আসলে একটা সময় খুবই অবহেলিত ছিল, বিশেষ করে ধলঘাট, শাপলাপুর এইসব এলাকার মানুষজন। এখন অনেক দূর আমরা মনে করি যে অনেকটা আমরা পড়াশোনার দিক দিয়ে বলি, আজকে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি এদিক দিয়ে বলি, অথবা বিভিন্ন দিক দিয়ে আমরা চেষ্টা করতেছি সবাই মিলে এগিয়ে যাওয়ার। আচ্ছা কমল, আপনি কি শাপলাপুরি একটু বর্ণনা করবেন? মানে একটু আগেও বলেছেন আপনি বিশেষভাবে শাপলাপুরটা মানে কেন বিখ্যাত, বা আপনার বাবারও সেখানে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, সেগুলো যদি একটু বলতেন। শাপলাপুর নিয়ে আমি যদি একটু পিছন থেকে বলি, আপনি খেয়াল করবেন যে ডক্টর দীনেশ চন্দ্র সেন নামে এক ভদ্রলোক আছেন, যিনি না হলে এই পুরো বাংলার, এই বঙ্গ এবং ওই বঙ্গ, ইন্ডিয়ার বঙ্গ এবং আমাদের বাংলাদেশে, এই দুই বঙ্গ ইতিহাস লেখা হতো না বলা হয় ডক্টর দীনেশ চন্দ্র সেন না হলে। সেই ডক্টর দীনেশ চন্দ্র সেনের একটা বই আছে, বৃহৎ বঙ্গ নাম, বড় বাংলা বইয়ের নাম। এটা বাংলা করলে ওই বৃহৎ বঙ্গে শাপলাপুরের নাম আপনি পাবেন। ওই বৃহৎবঙ্গে শাপলাপুরের আপনার ২ নম্বর, যে আমরা ২ নম্বর ওয়ার্ড বলি জ্যামঘাট, যেটা জালিয়াম্মার ঘাট বলা হতো, ওইখানকার আপনি কথা পাবেন। এই শাপলাপুরের যে মুসলিম নরনারীদের কৃষ্টি, কালচার, চাল চলন, ওইটা আপনি পাবেন। কারণ এখানে আপনার মানুষ থাকতো কম। এখানে আপনি দেখবেন যে আমি একটা ইন্টারভিউ করেছি ১২৬ বা কত বছর একজন, উনি হচ্ছে যে অনেকবারের মেম্বার ছিলেন। তখন তো 3টে ইউনিয়ন ওয়ার্ড মিলে একটা মেম্বার হতো, ওইরকম মেম্বার ছিলেন। উনি বলে যে এখানে একটা সময় বাঘ দেখা যেত, একটা সময় হরিণ দেখা যেত কিছুদিন পরপর। এখানে মহিষ এবং কি বলে হাতিদের কিছুটা চারণভূমি ছিল এবং
প্রচুর পরিমাণ পাহাড়ি মুরগি, শিয়াল এবং এত ধরনের মাল্টি ডাইভার্সি মানে জীববৈচিত্র্যের এত ধরনের গাছপালা ওইখানে ছিল, যেটা এবং এত ধরনের পাখি ছিল যেটা অন্য কোথাও পাওয়া যায় না। আপনি খেয়াল করবেন যে আমি একটা ইন্টারভিউ করেছিলাম কক্সবাজার কলেজের অধ্যক্ষের, উনি ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশে যদি আম কাঁঠালের দেশ মানে কোনো একটা জায়গা হয়ে থাকে, বেসিক্যালি কাঁঠালের, ওইটা শাপলাপুর। এই পরিমাণ কাঁঠাল নাকি উনি একসময় দেখতো। উনি চন্দনাইশ বাড়ি, এখানে প্রায় 26 বছর ধরে শিক্ষকতা করছেন। তো এরকম আরও অনেক অনন্যতার একটা বড় অনন্যতা হলো যে আপনার মহেশখালীর প্যারাবন, পুরো প্যারাবনটাই রক্ষা যদি করতে পারে, এটা শাপলাপুর রক্ষা করতে পারবে। শাপলাপুর ছাড়া মহেশখালীকে কোনোভাবে রক্ষা করা যেমন সম্ভব না, যেমনটা আমরা বলে থাকি যে কক্সবাজারকে ছাড়া বাংলাদেশ রক্ষা করা সম্ভব না, ঠিক তেমনটা আমি বলে থাকি যে শাপলাপুরকে ছাড়া মহেশখালীকে রক্ষা করা অসম্ভব। সেটা জীববৈচিত্র্য বলেন, সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে বলেন, যে কোনো অর্থ বলেন। আর আমি আমার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন হেলালি, ওনার সম্পর্কে সন্তান হিসেবে আমি আসলে বেশি কিছু বলতে চাই না। এটুকুই আমি বলতে চাই, ওনার মৃত্যুর সময় আমি যখন কক্সবাজার থেকে ওনাকে নিয়ে শাপলাপুরে যাচ্ছিলাম বোটে করে, তখন বেশিরভাগ কক্সবাজারের বাসে আমাকে ওনাকে শাপলাপুর নিয়ে যেতে দিচ্ছিল না, কিন্তু শাপলাপুর বাসের টানে আমি নিয়ে যাচ্ছিলাম, যুদ্ধ করে নিয়ে যেতে হয়েছে। তখন সব মানুষ একটা কথাই বলতেছিল যে তোমার পিতার জন্য শাপলাপুরের মানুষজন শুধু কান্নাকাটি করছে না, এখানকার ঢালপালা, পিঁপড়া, এখানকার পশু পাখি, বনলতা সবাই কাঁদছে আজকে। তো ওনার এটা একটা সিম্বল আমি মৃত্যুর সময় পেয়েছি। উনি কক্সবাজার জেলার যে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, ওই রাষ্ট্রদ্রোহী মামলার 13 নম্বর আসামি ছিলেন। 9 মাস উনি জেলে ছিলেন। ওনার প্রতিটা শরীরে আমি দেখেছি যে যতটুকু একজন সন্তান হিসেবে দেখা যায়, প্রতিটা শরীরের মধ্যে আপনার বুলেট, বেয়োনেটের দাগ, ওনার মুখে থেকে শুরু করে সব জায়গায়। আর এর পাশাপাশি উনি প্রচুর স্ট্রাগল করেছেন। ওনাকে যারা তখনকার সময়কার যারা জাতীয় নেতা ছিলেন সবাই খুবই পছন্দ করত। সেটা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে। কিন্তু উনি নিজে একটু খুব ইন্ট্রোভার্টস ছিলেন কিনা আমি জানি না, কিন্তু খুব অল্প বয়সে উনি হচ্ছে যে, আমি সিনিয়রদের থেকে যেটা শুনে থাকি যে খুব অল্প বয়সে, আমি আপনাকে একটা সিম্বল দিতে পারি ওনার, যেটা আমি এখন খুবই আমি মনে করি যে হক নষ্ট করেছি। সেটা হচ্ছে যে ওনার জীবনের ক্লাস 5-6 থেকে উনি ইউনুসখালী হাই স্কুলে মনে পড়েছেন, ওনার মৃত্যুর 7-8 বছর পর্যন্ত উনি ডায়েরি লিখেছেন। এই ডায়েরিগুলো যদি এক করা যেত, আমার মনে হয় যে মাঝে মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর কাছাকাছি হতো। কিন্তু খুবই দুঃখের বিষয়, ডায়েরিগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না। ওই ডায়েরিগুলো খুঁজে পেলে আমি এই যে আমাদের চট্টগ্রামের রাজনীতির আরেকটা মোড়ক আমি ওইখানে পেতাম এইটা খুঁজে পেলে। তা আমি আমার পিতা সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না। উনি জীবনের শেষ 5-6 বছর চেয়েছেন ওনার ছেলেরা একটু পড়াশোনা করুক। উনি চেয়েছেন যে আমরা একটু পড়াশোনা করি। খুবই কষ্টে আমাদের মাঝে মধ্যে দিনাতিপাত করতে হয়েছে, কিন্তু আমাদেরকে উনি পড়াশোনা থেকে কখনো ছাড়া করেননি। আর উনি খুবই একটু শেষ বয়সে কাইন্ড অফ বলা যায় যে মঙ্ক, মানে সাধক টাইপের হয়ে গেছেন আর কি। উনি সবসময় দেখা গেছে যে একদম লাস্টে একজন মুনি, ঋষি, পীর, সাধক যেরকম থাকে ওইভাবে উনি লাইফ লিড করেছেন। আর এর ওনার অনেক কিছু ঘটনা আছে। উনি বলা হয়ে থাকে যে মহেশখালীতে যদি কেউ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে আনতে পারে এত অল্প বয়সে, সেটা আমার ফাদার নিয়ে যেতে পেরেছেন বলা হয়ে থাকে। উনি ওনাকে গভর্নমেন্ট ওনার চলাফেরার জন্য অস্ত্র দিয়েছিলেন, এবং উনি এটা খুব উনি বাইরের কিছু দেশি অস্ত্র এখানে পাচার হচ্ছিল, ওগুলোর কিছু কথা আমরা শুনতে পাই। একই সাথে শুনতে পাই যে ওনাকে একটা সময় বাংলাদেশ নৌবাহিনী ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। ওই সময় হচ্ছে পুরো বোট ডুবিয়ে দিয়ে শাপলাপুরবাসী ওনাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এছাড়া শোনা যে থাকে যে ওনার নামে একটা চট্টগ্রাম বন্দর একটা মামলা আছে। এটা হচ্ছে যে ইয়াহিয়া খান বা আইয়ুব খানের ছেলে বা নাতির একটা বোট ছিল। ওই বোটটা ওনারা বা যুদ্ধকালীন সময়ে পুরো ডুবিয়ে দিয়েছিলেন, এবং ডুবিয়ে আগ্রাবাদের নিচে হচ্ছে যে ওইটা ওনারা রেখে দিয়েছিলেন। তো এই ধরনের অনেকগুলো স্ট্রাগল খুবই অল্প বয়সে উনি করেছেন। কিন্তু ওনার বয়স যখন পূর্ণতা পাবে, ওনার যখন রাজনৈতিকভাবে ওনার বন্ধু বান্ধব বা ওনাদের সমপর্যায়ে যারা খুবই স্বাচ্ছন্দ্যময় রাজনৈতিক আইকন হয়ে উঠছেন, ঠিক ওই মুহূর্তে 2005 সনের 23শে সেপ্টেম্বর উনি মারা যান। এটা আমি তখন বিশ্ববিদ্যালয়ে সবে ভর্তি হয়েছি মাত্র। আচ্ছা, আপনি তো নির্বাচন করবেন শাপলাপুরে, এর আগের বার আপনি নির্বাচন করেছেন। যেহেতু আপনার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী, আমরা যেমনটি শুনতে পাই সেখানে নানান ধরনের প্রপাগান্ডা শুরু হয়েছে। তো সে কী চলছে শাপলাপুরে, সেটি যদি একটু আপনি বর্ণনা করতেন।
আমি নির্বাচন করেছি গতবারে 2019 সনের 12 ডিসেম্বর যে ইলেকশনটা হয়েছিল, আমি খুবই অল্প ভোটে হেরে গিয়েছিলাম, সরকারের যে হিসাব মতো হেরে গিয়েছিলাম। কিন্তু হেরে গিয়েছিলাম জনগণের চেয়ারম্যান জনগণ বলে। তারপর যেটা হয়েছে যে কোভিড চলে এসছে, তারপর যেটা হয়েছে অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে যেটা হয়েছে যে ওনার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, এবং আগামী দিনে আমি ইলেকশন করব কিনা এটার বিষয়টা এটা যে শাপলাপুরবাসী যদি চায় অবশ্যই আমি নির্বাচন করব। সেটা শাপলাপুরবাসী আমাকে যদি বলে যে চেয়ারম্যান নির্বাচন করতে, সেটা করব। শাপলাপুরবাসী আমাকে যাই বলবে আমি সেটাই করব, সেটা যেটাই বলে। এটাকে অন করে আমি ঢাকা ছেড়েছি, এটাকে অন করে আমি আমার ঢাকা, আমি বেসিক্যালি রাজনীতি করতে চেয়েছিলাম ঢাকা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসনে 111-এর যে আন্দোলনটা হয়েছিল, ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের যে আন্দোলনটা হয়েছিল, ওইখানে যে কয়েকজন ক্রীড়ানক হিসেবে ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে আমি একজন। আমরাই হচ্ছে যে এই গভর্নমেন্টকে হটিয়েছিলাম। তো ওইখান থেকে বর্তমান সরকার এসছে, তারপর সরকার চেঞ্জ হয়েছে, অনেকে এসছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে শাপলাপুরকে যেহেতু আমি ভালোবেসে আমার পুরো অন্য জায়গার যে রাজনৈতিক যে আমার পাটাতন ছিল ওইটা আমি পরিবর্তন করে আমি যে এলাকায় আসছি, এই এলাকাবাসীর বিশেষত এই শাপলাপুর ইউনিয়নবাসীর টানে এইখানটায় বিভিন্ন কিছু শোনা যায় এরকম যে এগুলো আবার ইয়াও হয়। আপনারা যেগুলো ধরেন শুনতে পাচ্ছেন, এগুলো আবার সাথে সাথে দেখা যাচ্ছে যে এগুলো মাফ চাওয়া হয়। আপনি হয়তো কোনো একজনের বিষয়ে ইন্ডিকেট করেছেন ওনার সম্পর্কে, এরকম আবার উনি এগুলো ভুল সংশোধনও করে। তো ফলে একজন মানুষ যখন ভুল করে, আবার ভুল করবার পর যখন ভুল সংশোধন বা উনি সংশোধন বাক্য ব্যয় করে, সেই সম্পর্কে আমার কিছু বলার ন্যায্যতা বা ইনসাফ বলা আমি মনে করি না। এবং উনি মুরব্বী মানুষ, ওনার অনেক বয়স হয়েছে, আমার সম্মান পাওয়ার যোগ্যতা উনি রাখেন। তবে একটা বিষয় ঠিক, শাপলাপুরবাসীর অধিকার, শাপলাপুরবাসীর প্যারাবন, শাপলাপুরবাসীর পাহাড়, শাপলাপুরবাসীর এই যে মামলা হামলা, শাপলাপুরবাসীর এই ধরনের যত ধরনের হক আছে, এই হক রক্ষা করবার জন্য শাপলাপুরবাসী যদি আমাকে মনে করে তাদের জন্য আমাকে ফ্রন্ট লাইনে দাঁড়াতে হবে, আমি সবসময় প্রস্তুত। সেই প্রস্তুতি নিয়ে আমি এসেছি, সেটা নির্বাচন হোক, সেটা যাই হোক। আচ্ছা, অনেকেই বলে আপনি অনেক দেরি করে গেছেন, আপনি এত বছর ছিলেন না নির্বাচনের পরে, এই বিষয়টা একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, এটা একটা ঠিক যে গতবার আমি 17 দিন মাত্র সময় পেয়েছিলাম আমার ইলেকশনের জন্য। এই 17 দিনে শাপলাপুরবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে, এরপর আমাকে ওনারাই শাপলাপুরবাসী বলেছে যে আপনি এখন একটু আবার, আপনার যেহেতু অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আপনি একটু আবার প্রফেশনে ফিরে যান। তখন আমি আবার যমুনা টেলিভিশনে জয়েন করি নির্বাচনের পরে, এবং ঠিক সে সময়ে আপনারা খেয়াল করবেন যে পুরো পৃথিবীকে জেলখানা বানানো হয়েছে। মানে বাপের সাথে ছেলেরও দেখা হচ্ছে না তখন, করোনাকালীন সময়, কোভিডকালীন সময়। ওই সময় আমি একই সাথে টেলিভিশনে কাজ করেছিলাম, এবং আমরা যেহেতু ফ্রন্ট লাইনে কাজ করেছি, আপনি নিজে জেনে থাকবেন যে ওই সময় আমাদের যুদ্ধটা ছিল অনেক 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 বেশি। ওই সময় যদি কাউকে বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ এগুলো উপাধি দেওয়া হয়, আমি মনে করি যে অবশ্যই ডাক্তার এবং সাংবাদিকদের দেওয়া উচিত, ওরা ওই কষ্টটা বুঝেছে। তো ওই সময় আমি আবার চাকরিতে জয়েন করেছি, শাপলাপুরবাসীর পরামর্শে জয়েন করেছি, এবং করোনাকালীন সময়ে ছিলাম না। এবং গতবার তো আমি মাত্র 17 দিন সময় দিয়েছিলাম, এর মাঝামাঝি আমি শাপলাপুর আবার এসছি, কিন্তু এসে আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ একটু কম হয়েছে। আপনারা এখন হয়তো আমাকে দেখতে পাচ্ছেন একটু ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আমার ছবি যাচ্ছে বলে, তখন ইচ্ছে করে আমি একটু সোশ্যাল মিডিয়া, ফেসবুকে একটু ছবি এগুলো কম দিতে বলেছি, এই কারণেই যে আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট পলিটিক্স আপনারা একটু খেয়াল করবেন, পরিবার টু পরিবার, ভাই টু ভাই, জামাই টু হাজব্যান্ড, এই ধরনের একটা স্থানীয় সরকারে বলা হয় যে আপনার উনুনের খবর, রান্নাঘরের খবর আপনার রাখতে হবে। জামাইয়ের সাথে বউয়ের ঝগড়া হয়েছে, ওইটাও হচ্ছে যে চেয়ারম্যানকে দেখতে হবে। তো ওইখানে আপনার যে মামলা হামলার একটা স্ট্যাটিস্টিক আপনার পুরো মহেশখালী ইউনিয়নগুলোতে দেখা যায়, তার মধ্যে শাপলাপুর ইউনিয়নের এক সময়ে মামলার স্ট্যাটিস্টিক অনেক বেশি ছিল। কিন্তু আফটার আমার রাজনীতিতে আসার পর আপনি খেয়াল করে থাকবেন, এবং আমি এলাকায় এই ধরনের ডিপ্লোম্যাটিক্যালি চলাফেরা করার কারণে মামলা কিন্তু খুবই কম হয়েছে, এবং অন্যান্য অনেক বিষয় থেকে মানুষ, আমি মনে করি আগের চেয়ে বেশি এখন খুবই সক্রিয় আছে। এবং একই সাথে আপনারা খেয়াল করবেন যে আমাদের মতো আমরা রাজনীতিতে আসার কারণে আরও অনেকের প্রতি মানুষের যে হক,
সেটা কিন্তু অনেকে জোর করে পালন করতেছেন। কারণ আপনি খেয়াল করবেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছে যে ভালো কাজের প্রতিযোগিতা করতে। তো আমি যেহেতু ভালো কাজে অংশগ্রহণ করছি, ফলে অন্যরাও প্রতিযোগিতা করছে। এটা আমার জন্য, আমি মনে করি যে এটা শাপলাপুরবাসীর জন্য ব্লেসিং, যে আমরা সবাই মিলে একটা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করছি। কিন্তু এর মধ্যে যারা খারাপ চিন্তা বা অন্য কিছু যদি চিন্তা করে থাকে, এটার জবাব শাপলাপুরবাসী কিন্তু সবসময় দিয়েছে। এমন যে না দেয়নি, শাপলাপুরবাসীর অনেক রেকর্ড আছে যে আকাশ সম অনেক বড় একটা ক্যারেক্টারকে একদম ধসে দিয়েছিল, এরকম ইলেকশনের রেকর্ডও কিন্তু শাপলাপুরে আছে। তো ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই মিলে পুরো শাপলাপুরবাসীর একজন সন্তানও যাতে বাদ না যায় এই উৎসবের সময়ে, এই শাপলাপুর বর্ষের সময়ে সবারই একটা উৎসব আনন্দময় বর্ষ যাক, এটা আমি কামনা করি। জি, অনেক লম্বা আলোচনা হয়েছে। সর্বশেষ শাপলাপুরবাসীর উদ্দেশ্যে এবং পুরো কক্সবাজারবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমি তো বলে থাকি যে, আমি না ঠিক আমরা বলে থাকি যে কক্সবাজার জেলাকে আমরা বেসিক্যালি কূটনৈতিক রাজধানী হিসেবে, যেরকমটা জার্মানে, যেরকমটা পৃথিবীর অনেকগুলো দেশে আছে যে কূটনৈতিক রাজধানী। কারণ বাংলাদেশের যত ধরনের ডিপ্লোমেসি, আপনি কক্সবাজারকে রক্ষা করা ছাড়া, এই বে অফ বেঙ্গলকে রক্ষা করা ছাড়া সম্ভব না। ফলে ডিপ্লোমেটিক্যালি এই কক্সবাজারকে আমি মনে করি যে অনন্যতার একটা জায়গা গভর্নমেন্ট দিচ্ছে। এবং এটা সামনে, যেমন আপনি খেয়াল করবেন যে এখন নেভিকে অনেক স্ট্রং করতেছে, আমাদের সাবমেরিন এগুলো এবং আরও অনেক কিছু, এয়ারফোর্সকে খুবই স্ট্রং করতেছে কক্সবাজারে। আমাদের গণপ্রতিরক্ষার জন্য বে অফ বেঙ্গল ঠিক যেমন জরুরি, ঠিক তদ্রূপভাবে আমাদের সাগরের নিচে যে সম্পদ আছে, যেটাকে আমরা আপনার ব্লু ইকোনমি বলে থাকি, ওইটার জন্য কক্সবাজার খুবই জরুরি। একই সাথে আপনি দেখবেন যে আমাদের এখানে রোহিঙ্গা রিফিউজি একটা কমিউনিটি আছে। সব কিছু মিলিয়ে কক্সবাজারের যে উৎপাদন, কক্সবাজারের যে আপনার সরকারের বাজেট, এই বাজেটে আমি ছোট হিসেবে বলছি, আমাদের সিনিয়র যারা এখানে আমাদের 4 আসনের 4 জন এমপি আছেন এবং আরও অনেক সিনিয়র নেতারা আছেন, সবাইকে সম্মান রেখে আমি বলছি যে আমরা যদি চাই, কক্সবাজারবাসী যদি চায়, শুধু কক্সবাজারবাসী আমি বলবো না, বাংলাদেশ 295 আপনার কক্সবাজার 2 কুতুবদিয়া মহেশখালী আসন থেকেই বাংলাদেশের জিডিপি 25% দেওয়া সম্ভব। তো আমরা পুরো কক্সবাজারবাসী যদি এক হই, সারা বাংলাদেশের যে 100% জিডিপি আছে, পুরো কক্সবাজার থেকে এটা 25-35% নেওয়া কোনো ব্যাপার না, যদি আমাদের ওই ইউনিটি থাকে। যেমন আমি কথায় কথায় একটা বলি যে ধরেন আপনি ঢাকায় যেয়ে বরিশালের যদি 60 জন এমপি হইতে পারে, ঢাকায় যেয়ে নোয়াখালীর যদি 5 জন এমপি হইতে পারে, তাহলে কক্সবাজারের মানুষ কেন ঢাকার 3টা আসন পাবে না? কথার কথা আমি বলছি। আমি এই ধরনের কোনো রকম আঞ্চলিকতায় বিশ্বাস করি না, আমার পলিটিক্যাল ইডিওলজিতেও এটা নাই। কিন্তু আমি যদি এটা বলতে চাই, এটা কিন্তু আমরা বলার অধিকার রাখি, কক্সবাজারবাসী এটা বলার অধিকার রাখে। কারণ কক্সবাজারবাসী বাংলাদেশকে যা দেয় তার 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 কত গুণ এখন আস্তে আস্তে ফিরে আসে। যেমন এবার আমাদের একজন অনেক দিন পর প্রতিমন্ত্রী পদমর্যাদার মাননীয় হুইপ সাইমুম সরোয়ার কমল মহোদয় হুইপ হয়েছেন। তো এগুলো আস্তে আস্তে আমরা পাচ্ছি। আমি মনে করি যে আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এদিকে নজর আছে, এবং এদিকে নজর রাখা ছাড়া বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবেন না। জি, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক এবং তরুণ রাজনীতিবিদ সালাউদ্দিন হালালী কমলের সাথে, এবং আমরা জানলাম তার কাছ থেকে শাপলাপুর বর্ষ নিয়ে এবং কক্সবাজার নিয়ে, শাপলাপুর নিয়ে আমরা জানলাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।